আমার চলছে, প্লিজ আমাকে জোর করবেন না। বাসর রাতে নতুন বইয়ের মুখে এমন কথা শুনলে কোন পুরুষেরই মাথা ঠিক থাকে? আমারও মাথা ঠিক নেই। জীবনের 26টি বসন্ত পার করেছি, এখনো কোনো মেয়েকে ছুঁয়ে দেখিনি, শুধু বাসর রাতে বউকে ছুঁয়ে দেখবো বলে। বন্ধুদের কাছে বলেছিলাম বাসর রাতে খাট ভেঙে ফেলবো, কিন্তু খাট ভাঙার আগে আমার মন ভেঙে গেছে। আমি বললাম চলছে চলুক, আমি কি তোমাকে ছুঁয়ে দেখতে পারবো না? আমার নববধূ বলল মোটেও না, কারণ চলাকালীন মেয়েদের শরীর নাপাক থাকে, আমাকে স্পর্শ করলে আপনিও নাপাক হয়ে যাবেন। আমি আর কোনো কথা বাড়ালাম না। আসলে আমি ছোটবেলা থেকে কখনো কোনো বিষয়ে জোর করিনি, তাই আজও নাতাশার বিষয়েও জোর করছি না। আমি তখন নিরুপায় হয়ে শুয়ে পড়লাম। দেখলাম নাতাশা একটা বালিশ ও একটা কম্বল নিয়ে খাট থেকে নেমে গেল। আমি বললাম কি ব্যাপার, তুমি না ঘুমিয়ে কম্বল আর বালিশ নিয়ে কোথায় যাচ্ছ? আমি নিচে শোবো। নিচে শোবে কেন? তুমি আমার পাশে ঘুমোও, পাশে তো অনেক বড় জায়গা আছে। আমার মাকে দেখেছি যখন হতো তখন বাবার সাথে ঘুমোতো না, এতে নাকি পুরুষের অমঙ্গল হয়। আমার তোমাকে ছোঁয়ার কোনো ইচ্ছা নেই, আমি নিচে ঘুমোচ্ছি, তুমি খাটে ঘুমিয়ে পড়ো বলে আমি খাট থেকে নেমে তার হাত থেকে কম্বল বালিশ নিয়ে নিলাম। আমি স্পর্শ করব মনে করে মেয়েটা তাড়াতাড়ি খাটের উপর উঠে গেল। আমি ফ্লোরে কম্বল বিছিয়ে শুয়ে পড়লাম। সকালবেলা আমার ঘুম ভাঙলো বাথরুমের শাওয়ারের শব্দ শুনে। শোয়া থেকে গলা উঁচিয়ে খাটের দিকে দেখি আমার নববধূ খাটে নেই, তাহলে নিশ্চয়ই সে গোসল করছে। একবার চিন্তা করলাম আরো ঘন্টাখানিক ঘুমোবো। পরক্ষণে মাথায় দুষ্টু বুদ্ধি ভর করলো। কালকে রাতে তো আমার নববধূকে ছুঁয়ে দেখতে পারিনি, তার সারা শরীর পরখ করে দেখতে পারিনি। এখন যেহেতু গোসল করছে, তাহলে চুপি চুপি গিয়ে দেখি তার পর্দা করা শরীরটা পর্দা ছাড়া কেমন লাগে। আমার বাথরুমে একপাশে একটা ছিদ্র আছে, যেটা দিয়ে বাথরুমের ভেতরে সব দেখা যায়। এটা আবার আমি ছাড়া কেউ জানে না। তাই শোয়া থেকে উঠে হামাগুড়ি দিতে দিতে বাথরুমের দিকে গেলাম। আমার সেই গোপন ছিদ্র দিয়ে আমি তার গোসল করা দেখতে লাগলাম। পৃথিবীতে আমি কত বড় অসহায়, নিজের বউয়ের শরীর নিজে চুরি করে দেখছি, তাও আবার বাথরুমের গোপন ছিদ্র দিয়ে। এক পলকেই আমি পুরো ঠান্ডা হয়ে গেছি। আমার বউ এত সুন্দর, কাল বিয়ের আসরে মনে করেছিলাম বিউটি পার্লার সুন্দরী, কিন্তু আজ শাওয়ারের পানিতে ভেজার পর মনে হচ্ছে বৃষ্টি ভেজা কাঠমল্লিকা। আমি তাকে যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি। ও মনের সুখে গোসল করছে, আর আমি বাহির থেকে তা মনের সুখে দেখছি। একটা সময় কে যেন এসে দরজাতে বাড়ি দিতে লাগলো। আমি তাড়াতাড়ি হামাগুড়ি দিয়ে আবারও ফ্লোরে পাতা বিছানায় গিয়ে শুয়ে পড়ি। শোয়া থেকে বললাম কে? আমি অন্তুর মা। আমার বড় ভাইয়ের ছেলের নাম অন্তু, তাকে ক্যাডেট স্কুলের হোস্টেলে লেখাপড়া করতে দিয়েছে ভাবি। আমি ভাবিকে বললাম এত সাত সকালে কি চাই? দরজার ওপাশ থেকে ভাবি বলল মানলাম গত রাতে তোমাদের বাসর রাত গিয়েছে, তাই বলে কি রাত ফজর হয়নি? আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম 9:45। আমি বললাম আচ্ছা ঠিক আছে ভাবি, আসছি, তুমি যাও, নাস্তা রেডি করো, ফরজ গোসল করে এসো, আবার গোসল না করে এসো না, বলে ভাবি চলে গেল। ভাবি এমন ভাবে বলে গেল যেন এ বাসায় আর কেউ নেই, অথচ পাশের রুমে যে আমার মা আছে এ কথা ভাবির খেয়ালই নেই। মা শুনলে কি মনে করবে? আর আমার ফরজ গোসল করার দরকারই বাকি? ফরজ গোসল করার কোনো কিছু কি আমার হয়েছে? কিছুক্ষণ পর দেখলাম নাতাশা গোসল করে বের হচ্ছে। নাতাশা গোসল করে বের হয়ে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে সাজগোজ করছিল। আমি শোয়া থেকে উঠে তার পেছনে গিয়ে দাঁড়ালাম। সে আমাকে খেয়াল করেনি। আমি তার কাঁধে আলতো করে চুমু দিতে গিয়ে সে চমকে ওঠে, আমার দিকে ফিরে বলল দিস ইজ টু মাচ। আমার মনটা ভেঙে গেল। খারাপ করে বললাম টু মাচ হবে কেন? আপনি আমাকে বিয়ে করেছেন বলে আমার শরীর কিনে ফেলেননি। আমার শরীর স্পর্শ করার আগে আমার থেকে অনুমতি নিয়ে তারপর হাত দিবেন। আমি অবাক হয়ে প্রশ্ন করলাম বিবাহিতা স্ত্রীর গায়ে হাত দিতে স্বামীর অনুমতি লাগবে? নাতাশা রেগে গিয়ে বলল অফকোর্স লাগবে, আমি আপনাকে বিয়ে করেছি বলে আপনার কাছে বিক্রি হয়ে যায়নি। আমি মনে মনে খুব কষ্ট পেলাম, অথচ আমি কোথায় যেন পড়েছিলাম কোন স্বামী যদি তার স্ত্রীর কাছে ভালোবাসা চায়, একটু একান্ত সময় চায়, আর সেই স্ত্রী যদি তৎক্ষণাৎ স্বামীর ভালোবাসায় সাড়া না দিয়ে অবহেলা করে, তাহলে সেই স্ত্রীর 70 বছরের এবাদত বন্দেগী নষ্ট হয়ে যায়। মনে মনে ভাবলাম ও কি আদেও মুসলমানের মেয়ে? ও কি ধর্মকর্ম কিছুই জানে না? আমি মন খারাপ করে দাঁড়িয়ে আছি দেখে নাতাশা সেখান থেকে চলে গেল। ভাবি নাস্তার টেবিলে নাস্তা দিচ্ছিল। নাতাশা আমি আসার তোয়াক্কা না করে সে একা একা নাস্তা খাচ্ছিল। ভাবি বিষয়টা আজ করতে পারলেও নাতাশা সেদিকে ভুরুক্ষেপ নেই। আমি ফ্রেশ হয়ে নাস্তার টেবিলে আসতেই ভাবি আমাকে বলল নাতাশা এসেছে সে কখন? তোমার আসতে এত লেট হলো কেন? আমি কি গোসল না করেই নাস্তার টেবিলে চলে আসবো? নাতাশার মনে হয় খুব ক্ষুধা পেয়েছে, তাই সে খাওয়া শুরু করেছে। নাতাশা ভাবির এমন কথায় হা কিংবা না কোনো প্রতিউত্তর করলো না, আপন মনে খেয়ে চলেছে। ভাবিকে বললাম ভাইয়া কই? অন্তর স্কুলে গেছে, আজ নাকি এক্সাম ফি জমা দিতে হবে। আবার জিজ্ঞাসা করলাম মা নাস্তা করেছে? তোমাদের সাথে একসাথে নাস্তা করবে বলে মা এখনো নাস্তা করেনি। আমি নাতাশাকে বললাম যাও মায়ের রুমে গিয়ে মাকে ডেকে নিয়ে এসো। আমি পারবো না, তুমি গিয়ে ডেকে নিয়ে এসো। নাতাশার এমন কথায় ভাবি আমার দিকে তাকিয়ে আছে। ভাবি যাতে আমাদের ভেতরের দূরত্বর বিষয়টা বুঝতে না পারে, তাই আমি নিজেই মাকে ডাকতে চলে গেলাম। মায়ের রুমে এসে দেখি মা খাটের উপর বসে কোরআন তেলাওয়াত করছে। আমি মায়ের কাছে দাঁড়িয়ে কতক্ষণ কোরআন তেলাওয়াত শুনলাম। কোরআনের সুমধুর ধ্বনি আমার ভারী হওয়া মনটাকে কেমন যেন হালকা করে দিল। পৃথিবীর কোনো কিছুই কয়েকবারের বেশি ভালো লাগে না, কিন্তু এই কোরআনের ধ্বনি যতই শুনি ততই মধুর লাগে। মা কোরআন তেলাওয়াত থামিয়ে আমাকে বলল কিছু বলবি বাবা? নাস্তা করবে না? করব, নতুন বউ কি এসেছে? হ্যাঁ, তোমার জন্য ডাইনিং টেবিলে অপেক্ষা করছে।
দিচ্ছে, তুই যা, আমি এই পাড়াটা শেষ করে আসছি। আমি চলে আসলাম। ডাইনিং টেবিলে এসে দেখলাম নাতাশার নাস্তা খাওয়া শেষ পর্যায়ে। ভাবি তখনও নাস্তা মুখে দেয়নি, আমাদের জন্য অপেক্ষা করছে। অথচ আজকে যার অপেক্ষা করার কথা সে অপেক্ষা না করে নিজের মতো নাস্তা খেয়ে নিল। আমি মনে মনে ভাবলাম, মেয়েটার মানেই ঠিক আছে, বাবা তো বেঁচে আছে, বাবা কি মেয়েটাকে এতটুকু আদব কায়দা শেখায়নি, নাকি ওর মাহীন পৃথিবীতে আদব কায়দার জ্ঞান ওকে ছুতে পারেনি। এমন সময় মা আসলো। মা চেয়ারে বসতে বসতে নাতাশা চেয়ার থেকে উঠে চলে যাচ্ছিল। মা বলল, কি হলো বৌমা, তুমি নাস্তা না করে চলে যাচ্ছ কেন? আমি কিছু বলার আগে ভাবি বলল, মা নাতাশার খুব ক্ষুধা পেয়েছিল তো, তাই আমি ওকে বলেছিলাম আমাদের জন্য অপেক্ষা না করে যেন খেয়ে নেয়। আচ্ছা ঠিক আছে বৌমা, তুমি তাহলে যাও, ঘন্টা দুয়েক পরে আমার রুমে একটু এসো। এবারও নাতাশা আমার কথায় হা না কোনো উত্তর না দিয়ে একরকম গোয়ামি করে চলে গেল। ভাবি আমার দিকে তাকালো। আমি ভাবিকে বুঝতে না দিয়ে বললাম, ভাবি তাড়াতাড়ি নাস্তা দাও, ক্ষুধা পেয়েছে। আজ বিয়ের 8 দিন পেরিয়ে গেছে, কাল আমার অফিস খোলা, আজকে সকাল সকাল অফিসে যেতে হবে, তাই আগে থেকে খাটে এসে শুয়ে আছি। নাতাশা ভাবির সাথে তখনও খাচ্ছিল। আমাকে আর ভাইয়াকে আগে দিয়ে দেওয়াতে আমরা খাওয়া দাওয়া করে যে যার রুমে চলে এসেছিলাম। কতক্ষণ পরে নাতাশা এসে খাটের উপর থেকে একটা বেডশিট ও বালিশ নিয়ে নিচে ফ্লোরিং করতে লাগলো। আমি তার দিকে অবাক হয়ে তাকিয়ে রইলাম। এ কদিন আমি নিচে ফ্লোরিং করে ঘুমিয়েছি, আজ যেহেতু ওর 8ম দিন, তাই ভাবলাম দুজন একসাথে ঘুমাবো। এখানে বলে রাখি, বিগত 8 দিন সে আমাকে স্পর্শ করতে দেয়নি। আমি ভেবেছি হয়তোবা কনজারভেটিভ মাইন্ডের মেয়ে হয়েছে বলে আমাকে স্পর্শ করতে দেয়নি। আজ যেহেতু 8ম দিন, তাহলে আজ কোনো বাধা দিবে না। সে দেখলাম ফ্লোরে বিছানা করে ওখানে শুয়ে গেল। আমি খাট থেকে উঠে তার বাহুতে হাত রাখতে ডাকতে যাব, এমন সময় সে চিৎকার করে বলে উঠল, ডোন্ট টাচ মি। আমি একরকম ভ্যাবাচাকা খেয়ে গেলাম। তারপরও নিজেকে সামলিয়ে নিয়ে বললাম, তুমি নিচে ঘুমোবে কেন? আপনি যেহেতু খাটে ঘুমোচ্ছেন, তাই আমি আজকে নিচে ঘুমোবো। এখনো তোমার নিচে ঘুমোতে হবে কেন? বলেছি না আমার পিরিয়ড চলছে। আমি অবাক হয়ে বললাম, আমি গুগলে ডাক্তারি বিষয়ে পড়েছি, একটা প্রাপ্তবয়স্ক মহিলার পিরিয়ড হলে 7 দিনের বেশি থাকে না। আজ 8ম দিন। সে আমাকে বলল, গুগলের কি পিরিয়ড হয় যে গুগল বুঝবে কয়দিন থাকে না থাকে? আমি বুঝতে পারলাম বিগত 7 দিন যেভাবে সে আমাকে স্পর্শ করতে দেয়নি, আজকেও আমাকে স্পর্শ করতে দিবে না। এদিকে কাল সকাল থেকে আমার অফিস, তাই আমি আর বাড়াবাড়ি না করে খাটে উঠে নিজের মতো শুয়ে পড়লাম। সকালবেলা আমি বাথরুম থেকে গোসল সেরে বের হতে দেখি নাতাশা তখনও ঘুমোচ্ছে। আমি কাছে এসে তার পাশে বসে ওকে ডাকতে লাগলাম, নাতাশা, এই নাতাশা। সে গভীর ঘুমে মগ্ন। এদিকে গায়ে হাত দিয়ে ডাকতেও ভয় লাগছে। আমার ভাগ্য এমন যে নিজের বউয়ের গায়ে হাত দিয়ে ডাকতেও ভয় পাচ্ছি। শেষে নিরুপায় হয়ে তাকে স্পর্শ করে যখন ডাকলাম, নাতাশা, এই নাতাশা, ততক্ষণে নাতাশার ঘুম ভেঙে সেই শোয়া থেকে উঠে পড়ল। আপনাকে বলেছিলাম না আমাকে স্পর্শ করবেন না? আমিও অনেকবার ডেকেছি, কিন্তু তোমার ঘুম ভাঙছে না। কি জন্য ঘুম ভাঙতে হবে? আমি শান্ত গলায় বললাম, আমি অফিসে যাচ্ছি, এই মুহূর্তে তুমি উঠে যদি আমাকে নাস্তা রেডি করে না দাও, তাহলে মা, ভাবি, ভাইয়া এরা কি মনে করবে? কে কি মনে করবে সেটা ওদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। আপনি আমাকে বিয়ে করে বউ করে এনেছেন, চাকরানি করে নয়, সুতরাং নাস্তা খেতে হয় চাকরানি রেখে খান। আমি পারবো না। আসলে সাত সকালে আমার সিন ক্রিয়েট করতে ইচ্ছা করছে না। যা হবে বিকালে অফিস থেকে এসেই হবে, এই ভেবে তাকে বললাম, আচ্ছা ঠিক আছে, নাস্তা না দাও, অন্তত খাটে গিয়ে ঘুমোও। এখন যদি মা অথবা ভাবি এদিকে এসে দেখে তুমি ফ্লোরে ঘুমিয়েছো, তখন তো আমি ধরা পড়ে যাব। তারপর দেখলাম সে ফ্লোর থেকে উঠে খাটে গিয়ে শুয়ে রইল। আমি আর কথা না বাড়িয়ে অফিসে যাওয়ার জন্য রেডি হতে চলে গেলাম। অফিসে ঢুকতেই দেখি আমার কলিগ মনি একটা ফুল হাতে আমার অফিসে বসে রইল। আমাকে দেখেই বসা থেকে উঠে বলল, কংগ্রাচুলেশনস মিস্টার অনিন্দ, কংগ্রাচুলেশনস ইউর কাপল লাইফ। আমি থ্যাংক ইউ বলে ওর হাত থেকে ফুলটা নিয়ে নিজের চেয়ারে বসলাম। মনি হচ্ছে আমার ক্লাসমেট। আমরা দুজনে একসাথে ভার্সিটি লাইফে লেখাপড়া করেছি, চাকরি জীবনেও দুজন কলিগ। আমার যে কজন বেস্ট ফ্রেন্ড রয়েছে তার মধ্যে মনি একজন। তার সাথে আমি সবকিছু শেয়ার করি। মনি আমাকে হেসে হেসে বলল, কিরে ইনটেক পেয়েছিস নাকি ওয়ান টেস্ট? আমি একটু করে হাসলাম, কোনো কথা বললাম না। মনি আবার বলল, লজ্জা পাচ্ছিস? ম্যাচিউর ছেলে এসব বিষয়ে লজ্জা পেলে না আমার কাছে খ্যাত মনে হয়। বল না, বাসুর ঘরে কবার বিড়াল মেরেছিস? আমি তাকে কিভাবে বলি বাসুর ঘরে বিড়াল মারবো থাক দূরের কথা, বিড়ালের ম্যাও ডাক পর্যন্ত শুনতে পেলাম না। নিশ্চয়ই অনেকবার হিসাব করে কুল পাচ্ছিস না, তাই না? আমি তখন তাকে বললাম, এই তুই না মেয়ে, মেয়ে হয়ে এসব জিজ্ঞাসা করতে তো লজ্জা লাগে না? প্রতি উত্তরে মনি আমাকে বলল, বন্ধুত্বের মধ্যে ছেলে মেয়ে কি রে, বন্ধুদের মাঝে লিঙ্গ অন্তর্ভেদ হয় না। আচ্ছা এখন যা, অনেকদিন পরে অফিসে এসেছি, অনেকগুলো ফাইল জমে আছে। আচ্ছা ঠিক আছে বাবা, যাচ্ছি, তবে লাঞ্চ আওয়ারে আবার এসে তোর থেকে এসব শুনবো। বলে মনি যখন উঠে যাচ্ছিল তখন আমি বললাম, মনি একটু শোন। মনি আবার চেয়ারে বসলো। কিছু বলবি? একটা কথা বলতে পারবি? কি কথা বল। আচ্ছা তুই তো মেয়ে, তুই তো জানবি তোদের পিরিয়ড হলে সাধারণত কতদিন পর্যন্ত সমস্যা থাকে? মনি এবার ভ্রু কুচকে বলল, কিরে তুই না পুরুষ মানুষ, মেয়েদের কাছ থেকে এসব জিজ্ঞাসা করতে তো লজ্জা লাগে না? বল না দোস্ত প্লিজ। সে আবার বলল, কেন তোর বউয়ের কি বাসর রাতে পিরিয়ড হয়ে গেছে? আমি লজ্জায় মাথা নিচু করে হাসুচোখ ইঙ্গিত করলাম, এটাতে লজ্জা পাওয়ার কি আছে? এটা
এটা তো প্রাকৃতিক একটা নিয়ম। বল না দোস্ত, কদিন থাকে? মেয়েদের সাধারণত 3 থেকে 7 দিন চলে। 7 দিনের বেশি হয় না, সচরাচর 5-6 দিনের বেশি হয় না, যদি না সে অসুস্থ থাকে। আচ্ছা ঠিক আছে, তুই যা। মনি চলে গেল। আমি চেয়ারের সাথে শরীরটা এলিয়ে দিয়ে চিন্তায় পড়ে গেলাম। নাতাশা আমার সাথে এমন করছে কেন? নাতাশার কি আমাকে পছন্দ হয়নি? যদি পছন্দ নাই হবে তাহলে বিয়েতে কবুল বলল কেন? হাজারো প্রশ্ন মনে ঘুরপাক খাচ্ছে। বিকালবেলা অফিস শেষ করে মার্কেটে গিয়েছিলাম। নাতাশার জন্য, ভাবির জন্য এবং মায়ের জন্য, 3 জনের জন্য 3টা শাড়ি কিনেছি। শাড়িগুলো নিয়ে আমাদের বাসার সামনে এসে আমি কলিং বেল টিপলাম। ভাবি এসে দরজা খুলে দিল। আমি রুমের ভিতর ঢুকতেই দেখি মা গালে হাত দিয়ে বসে আছে। ভাইয়া মাথা নিচু করে কি যেন ভাবছে। ভাবি আমাকে বলল, বসো অনিন্দ। কিন্তু মা এবং ভাইয়া কারো মুখে কোনো কথা নেই। আমি বললাম, কি হয়েছে ভাবি, কোনো সমস্যা? ভাবিও কোনো কথা না বলে মাথা নিচু করে রইল। ভাবি, তোমার জন্য, মার জন্য এবং নাতাশার জন্য 3টা শাড়ি এনেছি। দেখো তো তোমারটা পছন্দ হয় কিনা। আমি শাড়িটা হাতে নিয়ে ভাবির দিকে হাত বাড়ালাম, কিন্তু ভাবি হাত না বাড়িয়ে মাথা নিচু করে রইল। মা আর ভাইয়াকে দেখলাম আগের ভঙ্গিমায় বসে আছে, কারো মুখে কোনো কথা নেই। হ্যালো ভিউয়ার্স, আপনারা অনুমান করে কমেন্টে লিখুন এখানে কি হতে পারে। সঠিক কমেন্টদাতার কমেন্টটা আমরা আগামী পর্বে পড়ে শোনাবো, এবং আপনারা এই গল্পের 2য় পর্ব চান কিনা সেটাও লিখে জানান। আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমরা 2য় পর্ব নিয়ে খুব শীঘ্রই হাজির হব। গল্পটি